আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে গুণগত রসায়নের 21 নাম্বার লেকচারে আপনাকে স্বাগতম। একটু সবাই তাড়াতাড়ি জয়েন করবেন। আমি স্টার্ট করে দিব এখনই। 1 সেকেন্ড। ওকে, কলমটা যে কই রাখি রে ভাই। ওকে, পাওয়া গেছে। আসেন। তো আজকে হচ্ছে লেকচার 21। আমরা গুনে গুনে 23টা লেকচার। ওকে, 23 লেকচারে চ্যাপ্টার কমপ্লিট করে দিব। কেমন? 23টা লেকচারে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আর 2টা লেকচার নিব। হ্যাঁ, আর 2টা লেকচার, আজকের পরে আরো 2টা লেকচার, দ্যাটস ইট। তারপরে আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা এক্সামে চলে যাব। আবার মান্থলি এক্সাম হবে। দেন কি হবে বলেন তো? ডিউ টেস্ট হবে, মেডিকেল টেস্ট হবে, বুয়েট টেস্ট হবে। সব ধরনের পরীক্ষা, মানে যত ধরনের পরীক্ষা অলরেডি কিন্তু 5টা পরীক্ষা শেষ, 6টা পরীক্ষা শেষ, 5টা উইকলি শেষ, একটা মেগা শেষ। ওকে, একটা উইকলি এক্সাম, 5টা উইকলি এক্সাম শেষ, একটা মেগা এক্সাম শেষ, আরো একটা উইকলি হবে, আরো একটা মেগা হবে। দেন চ্যাপ্টার এন্ডিং টেস্টগুলো হবে। বুঝা গেছে? মানে মোটামুটি আপনি একটা চ্যাপ্টারের উপর যদি ভাই 10টা 12টা পরীক্ষা দেন, এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাকি থাকবে আপনার? থাকবে না হোপফুলি, তাই না? তো আসেন, আমাকে বলেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, সাউন্ড অল গুড কিনা, দেন আমরা স্টার্ট করে দিব। 1 সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি। সব ধরনের পরীক্ষা, মানে যত ধরনের পরীক্ষা অলরেডি। ওকে, বলেন সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? সাউন্ড কি ঠিক আছে বলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে। পরীক্ষাগুলো কি পরে দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। পরীক্ষা পরে দেওয়া যাবে, পরীক্ষা পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা অলরেডি পরীক্ষার সব সেট করে রাখছি, আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে সবকিছু। হ্যাঁ, আমি জাস্ট একটু বলে দিই আমাদের কি কি হয়েছে। দেখেন, আমাদের টোটাল আজকে 21 নাম্বার লেকচার, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমাদের অলরেডি 5টা উইকলি এক্সাম হয়েছে। কয়টা উইকলি এক্সাম হয়েছে বলেন তো? 5টা ভাই, 5টা এক্সাম হয়েছে। একটা মান্থলি হয়েছে। ওকে, একটা মান্থলি এক্সাম হয়েছে। উইকলি আরো কয়টা নিব? উইকলি আর একটা নিব, বেশি নিব না, বুঝছেন তো? আর একটা উইকলি নিব, আর একটা উইকলি নিব শুধু। ওকে, তাহলে উইকলি যাবে হচ্ছে আরো একটা, উইকলি আরো একটা হবে, মান্থলি কি আরো একটা হবে? হ্যাঁ, মান্থলি আরো একটা হবে। কয়টা হইলো? এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমরা 3টা টেস্ট নিব। একটা হচ্ছে ডিউ টেস্ট। ডিউ টেস্ট মানে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য ভার্সিটি রিলেটেড একটা পরীক্ষা নিব। মানে ভার্সিটিতে কেমন প্রশ্ন আসে, গুণগত রসায়ন থেকে ভার্সিটিতে কেমন প্রশ্ন আসে ওইটা নিয়ে একটা টেস্ট হবে, ডিউ টেস্ট। এটাকে আমরা বলতেছি ঢাকা ভার্সিটি টেস্ট আর কি, ঢাকা ইউনিভার্সিটি টেস্ট। আরেকটা টেস্ট হবে হচ্ছে মেডিকেল টেস্ট, এমএটি টেস্ট। ওকে, একটা হচ্ছে মেডিকেলের জন্য, মেডিকেল রিলেটেড যে প্রশ্নগুলো আসে ওইগুলোর উপর একটা পরীক্ষা হবে। তারপরে হবে একটা হচ্ছে বুয়েট টেস্ট, মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা পরীক্ষা হবে এই চ্যাপ্টারের, জাস্ট গুণগত রসায়নের। এরপরে দেন আরো একটা এক্সাম নিব, মানে ফাইনাল 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 টেস্ট একটা নিব, ফাইনাল টেস্ট। দ্যাটস ইট, আমাদের এই চ্যাপ্টারের কাজ শেষ। বুঝা গেছে? তার মানে দেখেন, আপনি একটা চ্যাপ্টারে কয়টা এক্সাম দিচ্ছেন বলেন? 6টা, 7টা, 8টা, 11টা, 12টা, মানে একটা চ্যাপ্টারের যদি আপনি 12টা এক্সাম দেন, আপনার আর কোনো কিছু বাকি থাকে? হেই, আপনার আর কোনো কিছু বাকি থাকে? আপনাদের কয়টা পরীক্ষা নিছে এখন পর্যন্ত? 6টা নিছি। এগুলো তো চ্যাপ্টার শেষ হওয়ার পরে নিব, রাইট? এই 4টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে নিব, আর এই দুইটাও চ্যাপ্টার শেষের পরেই নিব, বুঝছেন? এরপরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শুরু করব। বুঝা গেছে কিনা? তো বুঝতে পারতেছেন, মানে আমাদের কাছে, আমার কাছে পড়তে গেলে আপনাকে আসলে অনেক কষ্ট করতে হবে। আমি বারবার করে বলি, আমার কাছে একটু পড়তে গেলে একটু কষ্ট করে পড়তে হবে। বুঝা গেছে? একটু প্যারা দিব, প্যারা না দিলে হবে না। ওকে, তো আমাকে বলেন ভাইয়া, কারা কারা 6টা এক্সাম দিয়েছেন? এগুলো পরবর্তীতে আবার দিতে পারবেন, যতবার খুশি দিতে পারবেন, বাট লাইভ এক্সামের টাইমে একবারই দিতে পারবেন। আমি যখন এক্সাম নিব তখন একবার দিতে পারবেন, এক্সামের টাইম শেষ হয়ে যাওয়ার পরে আপনি আজীবন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইটেও দিতে পারবেন, টেস্ট মজেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাকে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ওকে, 90% কমন আসবে তো? কি আর 90% মিয়া,
100%ই কমন আসবে ইনশাল্লাহ, 100%ই কমন আসবে। মানে দেখেন প্রত্যেকটা ক্লাসে আমি মিনিমাম 10টা 12টা করে ম্যাথ করাই, ওকে, প্রত্যেকটা ক্লাসে আপনি খেয়াল করছেন আমি কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করাই, প্রচুর প্রচুর, রাইট? সো এতগুলা করার পরেও যদি আপনি না পারেন তাহলে কেমন হবে? এই ওকে ওকে, আচ্ছা আসেন, তো যেটা বলতেছিলাম, আচ্ছা আরেকটা কথা, যারা এই যে ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা এখনো ভর্তি হন নাই, আজকে কিন্তু লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট, আপনি 4টা সাবজেক্টে 7,200 টাকায় ভর্তি হইতে পারবেন। এই আজকে লাস্ট ডেট, হ্যাঁ, 10,000 টাকার কোর্স আপনি 7,200 টাকায় ভর্তি হইতে পারবেন, আজকে লাস্ট ডেট। আই রিপিট, 12টার আগে আপনারা ভর্তি হয়ে যান যারা এখনো ভর্তি হন নাই। দেখেন আপনি তো আমার ক্লাস করছেন, করছেন না? 20টা ক্লাস করছেন, আপনি বুঝছেন আমি কেমন পড়াই, ভালো পড়াইলে ভালো পড়াই, খারাপ পড়াইলে খারাপ পড়াই। আপনার যদি চলে, মানে আপনার কাছে যদি মনে হয় যে এনাম ভাই ভালো পড়ায়, তাহলে আপনি আমাদের 4টা কোর্সে এনরোল করবেন। এই যে আমার আমার ভরসায় আপনি 4টা কোর্সে এনরোল করবেন, দ্যাটস ইট। ম্যাট্রিক্স নিয়ে করছেন না? করছেন। ভেক্টর করতেছেন না? রিদন করাচ্ছে না? করাচ্ছে। তার মানে আপনি যেহেতু আমাদের প্রথম ক্লাসগুলো কোর্স, প্রথম চ্যাপ্টারের ক্লাসগুলো করতেছেন বা করছেন, তার মানে আপনি অবশ্যই আমাদেরকে ভরসা করতে পারেন, আপনি এই জায়গায় ভর্তি হয়ে যাবেন। অবশ্যই কুপন কোডটা দিবেন RMH 300, হ্যাঁ, RMH 300 দিলেই হয়ে যাবে, RMH 300, এটা হচ্ছে কুপন কোড। এটা দিয়ে তারপরে ভর্তি হয়ে যাবেন। আর যারা শুধু কেমিস্ট্রিতে ভর্তি হবেন তাদের হিসাবটা আলাদা, তারা 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 2100 টাকায় ভর্তি হইতে পারবে, বুঝছেন? তারা 2100 টাকায় ভর্তি হইতে পারবে RM400 দিলে। RM400 দিবেন ওয়েবসাইটে গিয়ে, তাইলেই 2100 টাকায় ভর্তি হইতে পারবেন শুধু কেমিস্ট্রি কোর্সে, শুধু কেমিস্ট্রি। যারা শুধু কেমিস্ট্রি কোর্সে ভর্তি হবেন তারা এটাতে ভর্তি হন। আমি সাজেস্ট করব অবশ্যই অবশ্যই কম্বোতে ভর্তি হওয়ার। কম্বোতে ভর্তি হইলে আপনার লাভ, আমি বারবার বলতেছি, মানে জাস্ট 1800 টাকা করে আপনি 4টা কোর্স কিনতে পারবেন, 1800 টাকা করে আপনি 4টা কোর্স কিনতে পারবেন, দ্যাটস ইট। ওকে, এটা আপনার লাভ। আপনি শুধু সিঙ্গেল করতে কিনতেই পারেন, আমি আপনাকে বলবো আপনি কিনলে তো আমারই লাভ, বাট আমি বলবো আপনি এটা কিনেন, এটা কিনলে আসলে আপনার লাভ, আপনার পুরোপুরি লাভ, নাইলে লস, আপনার লস। ওকে, পরবর্তীতে আবার অর্ধেকটা মানে আবার টাকা পে করে কিনতে হবে, কি দরকার আছে? ওকে, তো আসেন, আজকের পড়ালেখা অনেক সহজ। আজকের পড়ালেখা, আজকে কিন্তু বেশি পড়ালেখা নাই, আমাদের চ্যাপ্টার কিন্তু আসলেই শেষ, আমাদের চ্যাপ্টার অফিসিয়ালি শেষ। আজকে আমরা একটু বইয়ের বাংলা পড়াগুলার কিছু লাইনগুলা বলে দিব, দেখাই দিব MCQর জন্য। আজকে বেশি পড়াবো না ভাইয়া, 1 ঘন্টা পড়াবো, আজকে 1 ঘন্টা পড়াবো। দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাস, ম্যাক্সিমাম ক্লাস কিন্তু 2 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট এরকম হয়েছে, তাই না? তো এখনের টাইম আসলে কম লাগবে, এখন আর বেশি টাইম লাগবে না, বুঝা গেছে কিনা? সো পেরেশানির কোনো কারণ নাই, আমরা আজকে কম পড়বো। ওকে, আজকে খুবই কম পড়বো, আমরা আজকে MCQর জন্য আসলে মূলত পড়বো। আমাকে বলেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আমি স্টার্ট করবো কিনা, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। এই এখনই ক্লাস শুরু করে দিব, ফার্স্ট। ওকে, ডান। তাহলে আসেন আমরা স্টার্ট করে দিই আস্তে আস্তে, হ্যাঁ, স্টার্ট করে দিই। খেয়াল করেন, সবার আগে সেটা হচ্ছে আমরা শিক্ষা পরীক্ষা পড়বো আজকে, শিক্ষা পরীক্ষা। ওকে, তো শিক্ষা পরীক্ষাটা কি হয়, মানে শিক্ষা, সল্ট অ্যানালাইসিস, মানে লবণ শনাক্তকরণের জন্য আমরা আয়ন শনাক্তকরণ পড়ছি না? ইয়েস, আয়ন শনাক্তকরণ পড়ছি। আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে ফ্লেম টেস্ট, এটাকে ইংলিশে বলা হয় ফ্লেম টেস্ট। কি বলা হয়? ফ্লেম টেস্ট। ওকে, ফ্লেম টেস্ট। তো এখানে কি করা হয়, ওই যে আমরা যে যে আয়নগুলো নিয়ে কাজ করা হয়, যেমন পটাশিয়াম আয়ন, কপার আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, স্ট্রনশিয়াম, বেরিয়াম, আর্সেনিক। ওকে, তো এই আয়নগুলোকে আগুনে শিখায় ধরা হয়, ওইখান থেকে কালার পাওয়া যায়। কি কালার পাওয়া যায়? কি কালার পাওয়া যায়? এই যে এই কালারগুলো আপনাকে আপনার লাগবে। পটাশিয়াম হালকা বেগুনি পাওয়া যায়, কপার পাওয়া যায় নীলাভ সবুজ, সোডিয়াম পাওয়া যায় সোনালী হলুদ, ক্যালসিয়াম পাওয়া যায় ইটের মতো লাল। আচ্ছা, এইভাবে ভালো লাগবে না আপনার, আসেন আমি আপনাকে একটা ভিডিও দেখাই, একটা ভিডিও দেখাই, দেখবেন ভালো লাগবে। ওকে, একটা ভিডিও দেখাই, দেখবেন হচ্ছে ভালো লাগবে। ওকে, আসেন আসেন একটা ভিডিও দেখাই। এই যে একটা ভিডিও দেখাবো আপনাকে এখন, আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়েন, হ্যাঁ, ভিডিওটা দেখাচ্ছি, আসেন। এই যে দেখেন, এই যে এটা আগুন, হ্যাঁ, এটা আগুন, এটা আগুন, এটা আগুন, হ্যাঁ। এই যে এখন হচ্ছে বেরিয়াম টেস্ট, এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম টেস্ট। এই যে দেখেন, এটা হচ্ছে ক্যালসিয়াম টেস্ট, আগেরটা একটু আগে যাই, একটু আগে যাই, হ্যাঁ। দেখেন প্রথমেরটা হচ্ছে বেরিয়াম টেস্ট, হ্যাঁ, এই যে বেরিয়াম টেস্ট, প্রথমে হচ্ছে বেরিয়াম টেস্ট, ভালো করে তাকান। এই যে বেরিয়াম টেস্ট কি দেওয়া আছে, হলুদ আবো সবুজ, এই যে দেখেন হলুদ আবো সবুজ। এই যে এটা হচ্ছে বেরিয়াম টেস্ট, মানে এই যে দেখেন আগুনে ধরা হয়েছে, এটা হচ্ছে বেরিয়াম।
বেরিয়াম টেস্ট। আচ্ছা আসেন তারপরে, তারপরে আসেন ক্যালসিয়াম একটা দেখবো। হ্যাঁ ক্যালসিয়াম একটা দেখবো, ক্যালসিয়াম। এই যে দেখেন এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম, দেখেন ইটের মতো লাল, এই যে লেখা আছে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। আর বেরিয়াম হচ্ছে গিয়ে কি হলুদাভ সবুজ। আমি একটু তাও আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ আরেকবার দেখাই, মনোযোগ দিয়েন। হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম, ভালো করে দেখেন। এই যে এইটা কিউট না, দেখেন তো। এই যে এটা হচ্ছে লিথিয়াম, বুঝছেন, এটা হচ্ছে লিথিয়াম। এখানে কি লিথিয়াম আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন ক্রিমসন রেড বা লাল, ক্রিমসন রেড বা লাল পাইছেন? এটা হচ্ছে লিথিয়ামের, এটা হচ্ছে লিথিয়ামের। দেখেন কালারটা কত সুন্দর না? কালারটা সুন্দর, রাইট? এটা হচ্ছে লিথিয়ামের। ওকে আসেন তারপর আরেকবার, আরেকবার লিথিয়াম। এই যে দেখেন, এরপরে দেখেন এই যে এটা হচ্ছে সোডিয়ামের। ও এটা হচ্ছে পটাশিয়াম, এই দেখেন এটা হচ্ছে পটাশিয়াম। হ্যাঁ এটা পটাশিয়াম, একটু দেখায় আরেকবার। এই যে এটা হচ্ছে পটাশিয়াম, দেখেন এই যে পটাশিয়াম, পটাশিয়ামটা হচ্ছে হালকা বেগুনি। এই যে পটাশিয়ামটা হচ্ছে হালকা বেগুনি, পটাশিয়ামটা হচ্ছে হালকা বেগুনি। মানে আপনি কালারগুলো যদি ইউটিউবে দেখেন আপনার কাছে ভালো লাগবে আর কি, বুঝছেন, ভালো লাগবে। তারপরে আসেন দেখেন এই যে এটা হচ্ছে সোনালী হলুদ সোডিয়াম। এই যে দেখেন এটা হচ্ছে সোনালী হলুদ সোডিয়াম। এই যে দেখেন এই যে সোডিয়াম সোনালী হলুদ, সোনালী হলুদ পাইছেন? মানে এইগুলা কিন্তু যেমন আমরা আয়ন শনাক্তকরণ পড়ছি না ভাইয়া, এখন দেখেন আমার পক্ষে তো এই জায়গায় দাঁড়ায় আপনার ল্যাবের টেস্টগুলো করে দেওয়া সম্ভব না, সম্ভব সম্ভব না। আপনি একটা কাজ করবেন, আপনি ইউটিউবে গিয়ে ওই যে মনে করেন লিখবেন ফেরাস আয়ন টেস্ট, ফেরাস আয়ন টেস্ট, তখন দেখবেন ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, ওইটার সাথে সাথে ভাইয়ার বিক্রিয়াগুলো মিলাই নেবেন, তখন দেখবেন কি আপনার জিনিসটা মাথায় গেঁথে যাবে, বুঝছেন? তারপর আসেন দেখি আর কি কি আছে, আর কি কি করানো হয়েছে এখানে দেখেন। তারপর আর কি আছে দেখি। এই যে এটা হচ্ছে স্ট্রং সোডিয়াম, যাই হোক এটা লাগবে না। এই যে দেখেন এই যে কালারটা দেখেন, কালারটা দেখেন, এটা হচ্ছে কপার। এই দেখেন কপার কপার কপার, ভালো করে দেখেন, নীলাভ সবুজ। এই দেখেন এটা হচ্ছে কপারের কালার, কপারের কালার নীলাভ সবুজ পাইছেন? তো এই যে দেখেন মানে এইটাই আপনাকে, এগুলো যদি আপনি একটু ইউটিউব ঘাটাঘাটি করেন তখন আসলে কালারগুলো দেখতে পারবেন। যেমন আমি বলছি রক্ত লাল হয়ে যায়, আমি আপনারা বলছি সবুজ হয়ে যায়, রাইট? তো আপনি এগুলো একটু ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখলে দেখবেন জিনিসটাকে আপনার রিয়েলিস্টিক মনে হবে। আমি তো ক্লাসে আপনাকে থিওরিটা পড়াইতে পারতেছি বা আমি আপনাকে বিক্রিয়াটা লিখে দিতে পারতেছি, এটা যে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ল্যাবে হচ্ছে এটা কি আপনি ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখলে আপনার কাছে ভালো লাগবে। আর আমার যদি সময় সুযোগ হয়, আমার ইচ্ছা আছে কলেজে গিয়ে, বিভিন্ন কলেজে গিয়ে ল্যাবে এইগুলা করে দেখানো আপনাদেরকে, আমি করবো না ইনশাল্লাহ। তো দেখেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে পটাশিয়ামের কালার হালকা বেগুনি, কপারের কালার নীলাভ সবুজ, সোডিয়ামের কালার সোনালী হলুদ, ক্যালসিয়ামের কালার ইটের মতো লাল, স্ট্রনশিয়াম হচ্ছে ক্রিমসন লাল, তারপরে এই যে আপনার হচ্ছে এই যে লিথিয়াম ক্রিমসন লাল। ওকে এইগুলা এই যে যেইগুলো দাগায় দিছি এগুলো আপনাকে মাস্ট মনে রাখতে হবে। পটাশিয়াম প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সোডিয়াম ক্যালসিয়াম প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আজকে যা পড়াবো সব এমসিকিউর জন্য পড়াবো, বুঝছেন? আজকে সব এমসিকিউর জন্য পড়াবো। বেরিয়াম হচ্ছে এই যে হলুদাভ সবুজ, ওকে। আর এই যে লিথিয়াম স্ট্রনশিয়াম হচ্ছে ক্রিমসন রেড, বুঝা গেছে? এগুলো এমসিকিউতে আসে, এগুলো প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে। এই যে এখানেও ভাইয়া এখানেও লেখা আছে, আপনি একটু চেক করে নিয়েন। এই যে এগুলো, এগুলো সবচেয়ে বেশি ফেমাস, বুঝছেন? এগুলো ফেমাস। এই দেখেন ক্যালসিয়াম ইটের মতো লাল, ওকে। স্ট্রনশিয়াম ক্রিমসন রেড, একটু আগে দেখছেন। তারপরে এই যে আপনার টকটকে লাল, আপনার আপেল, আপেল গ্রিন, ওকে। এগুলো বেরিয়াম, এগুলো লাগবে না, বাট এই ক্যালসিয়াম আর স্ট্রনশিয়াম প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে। আচ্ছা আসেন আমাকে একটু বলেন আগে ভাইয়া এতটুকু নোট করছেন কিনা, এতটুকু নোট করছেন কিনা, তারপরে ভাই একটা শর্টকাট দেখাই দিব। ওকে আগে বলেন এতটুকু নোট ডান তাড়াতাড়ি। ওকে আগে বলেন নোট ডান তাড়াতাড়ি। এগুলো একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, এগুলো পরীক্ষার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। পরীক্ষার এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার এমসিকিউর জন্য। আসেন ভাই একটু শর্টকাট দেখাই দিই আপনাকে, একটা ছন্দ দেখেন। এই দেখেন কি ছন্দটা দেখেন, সানি আর সুনীল, সানি আর সুনীল বলল, বলল কালকে তাস পেটাবে, কালকে তাস পেটাবে, ওকে। হাসেন এইটা একটু মজা মজা আর কি। দেখেন এই যে দেখেন সানি মানে সোডিয়াম, সানিতে সাথে সোডিয়াম, আর এই যে নিতে নীল, বুঝছেন? মানে ওই যে আপনারা একটু আগে দেখছেন সোনালী হলুদ, সোনালী হলুদ বলতে চিন্তা করতে পারেন সোনালী হলুদ বা নীল,
তারপরে যে লেড, সুনীল, বুঝছেন, সুতে সীসা, সীসা মানে কি লেড, লেড, ওকে, লেড হচ্ছে নীল কালার। তারপরে বেরিয়াম, হলুদাভ সবুজ, মানে যে আপেল সবুজ যেটাকে বলা হয়, ওকে, বুঝছেন, বেরিয়াম হলুদাভ সবুজ, এই বললো বেরিয়াম লাল, বুঝছেন না, মানে হলুদাভ সবুজ। কালকে এই যে পটাশিয়াম, পটাশিয়াম, ল মানে কি ক্যালসিয়াম হচ্ছে গিয়ে, সরি, কা হচ্ছে ক্যালসিয়াম, বুঝছেন, কা হচ্ছে ক্যালসিয়াম, ল হচ্ছে লাল, ইটের মতো লাল। তারপরে তাস, তাতে তামা, তাতে তামা, সতে সবুজ, বুঝছেন, কপার কি সবুজ কালার না, সবুজ কালার। পেটাবে, পেতে পটাশিয়াম, পেতে পটাশিয়াম। আর এই যে বেতে বেগুনি, বেতে বেগুনি, ওকে। মানে এইটা একটা জাস্ট ননসেন্স রাইম টাইপের, বুঝছেন, এটা আপনার এত বেশি মনে রাখা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে গিয়ে বেসিকটা পড়লেই হয়ে যাবে। মানে আমাদের হচ্ছে সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, তারপরে ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল, পটাশিয়াম বেগুনি, কপার হচ্ছে গিয়ে সবুজ, আপনি এতটুকু মাথায় রাখবেন তাইলেই হয়ে যাবে, বুঝা গেছে, ওকে ফাইন। এই যে দেখেন আরো কিছু কালার, ইভেন আপনি খেয়াল করছেন কিনা আমাদের যে হাজারি স্যারের বই, হাজারি স্যারের বইয়ের পিছনের পার্টটাকে খেয়াল করছেন, এই হাজারি স্যারের বইয়ের পিছনের পার্ট কেউ খেয়াল করছেন, এই যে দেখেন, এই যে দেখেন হাজারি স্যারের বইয়ের পিছনের অংশ, এই যে দেখেন সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, এই দেখেন ক্যালসিয়াম ইটের মতো লাল, কপার সবুজ, এই যে দেখেন হাজারি স্যারের বইয়ের পিছনেও কিন্তু কি আছে বলেন তো, এই জায়গায় শিক্ষা পরীক্ষাগুলো আছে, সুন্দর না। তারপরে দেখেন এটা বিভিন্ন বই থেকে কালেক্ট করা, কপার, কপার হচ্ছে এই যে একটু সবুজ কালার, বেরিয়াম একটু আপেল গ্রিন, ওকে, তারপরে ক্যালসিয়াম ইটের মতো লাল, পটাশিয়াম বেগুনি, সোডিয়াম সোনালী হলুদ, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে একটু দেখে রাখতে হবে। যত বেশি ফিগারগুলো দেখবেন তত বেশি এমসিকিউতে ভালো হবে, যত বেশি ফিগার দেখবেন তত বেশি এমসিকিউর জন্য বেটার, বারবার বলতেছি, খুব ভালো করে নোট করে রাখেন, ওকে, ওকে। আসেন তারপরে, আচ্ছা এটা একটা খুব ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে লবণের শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শনের কারণ, মানে এই যে কালারগুলো যে দেয়, এই কালারটা কেন দেয়, হ্যাঁ, বর্ণ শিক্ষা পরীক্ষায়, শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ, এটা খুবই সুন্দর একটা অনুধাবন প্রশ্ন। শিক্ষা পরীক্ষায়, শিক্ষা পরীক্ষায় মনোযোগ দিন, হ্যাঁ, শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ, বর্ণ প্রদর্শনের কারণ, শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ, ওকে, শিক্ষা পরীক্ষায় বর্ণ প্রদর্শনের কারণ। দেখেন মনোযোগ দিন, একটু ভালো করে পড়েন তাহলে আপনি বুঝবেন, ভালো করে পড়েন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কেন এগুলো পরীক্ষায় খতে আসে, পরীক্ষায় খতে আসবে, কয় নাম্বারে আসবে, খ নাম্বারে আসবে, খ নাম্বার আসবে, ওকে, খ নাম্বারে আসবে। এবার একটু মনোযোগ দিয়ে আপনি দেখবেন অটোমেটিক বুঝে যাবেন, চুপচাপ আমি একটু পড়াই দিব আপনাকে, আপনি পড়বেন, এগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ওকে। দেখেন বুনসেন বার্নারের জারণ শিখার তাপের ফলে লবণের ধাতব মৌলের ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। মনে করেন যে আপনি সোডিয়ামটা পুরাচ্ছেন, সোডিয়ামের ইলেকট্রন কি করবে, উপরের দিকে চলে যাবে, মানে উচ্চ শক্তি স্তরে চলে যাবে, ওকে। উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন আবার নিচে নামে, মানে শক্তি বিকিরণ করে ফিরে আসে, তখন বিকিরিত শক্তি কি করবে, নির্দিষ্ট আলোক রশ্মি, মানে ওই যে আমাদের যে দৃশ্যমান অঞ্চল বেনিয়া সহ কলায় বিকিরিত হবে, এ বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এই যে দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকে, ফলে বিকিরিত আলোক রশ্মিকে দৃশ্যমান আলো হিসেবে দেখা যায়। আমরা যে দেখি যে নীল সবুজ বেনিয়া সহ কলা, এটা কিন্তু পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে, এটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে, ভালো করে তাকান, ভালো করে তাকান, এই জায়গায় একটা উদাহরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, মনে করেন এই যে কপার, আমরা একটু পরে আবার পড়বো, এই যে দেখেন এটা হচ্ছে কপার 2+, হ্যাঁ, কপার 2+, কপার 2+কে আমরা HCl এ দিছি, HCl কেন নেওয়া হয় একটু পরে আবার পড়বো, কপারকে আমরা HCl এ দিছি, তাহলে কি হচ্ছে, কপার উদ্বায়ী হয়ে যাবে, কপার কি হয়ে যাবে, উদ্বায়ী হয়ে যাবে, মাথায় রাখবেন HCl ইউজ করা হয় একটা লবণকে উদ্বায়ী করার জন্য, আমরা একটু পরে বুঝবো। কপার 2+, এখানে হচ্ছে এটা কি উদ্বায়ী কপার হয়ে গেছে, এটা কি হয়ে গেছে, উদ্বায়ী কপার 2+ হয়ে গেছে, এটা ছিল অনুদ্বায়ী কপার 2+, এটা কি ছিল, অনুদ্বায়ী কপার 2+, আর এখন হয়ে গেছে কি, এটা উদ্বায়ী কপার 2+ হয়ে গেছে, ওকে, উদ্বায়ী কপার 2+। এরপরে কি করব, একে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে কি হবে, এটা গ্যাসিয়াস হয়ে যাবে, তার মানে এরপরে যে কপার 2+টা হবে এটা হচ্ছে গ্যাসিয়াস কপার 2+, ওকে, গ্যাসিয়াস। এরপরে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এইবার ও শক্তি বিকিরণ করে, এবার ও শক্তি বিকিরণ করে এই যে কপার 2+ যে আসবে, কপার 2+ যে তৈরি করবে, দেন আমরা ওইটার জন্য একটা কালার দেখতে পারবো, কালারটা কি বলতো, কালারটা হচ্ছে সবুজ, কালারটা কি, কালারটা হচ্ছে সবুজ, দ্যাটস ইট। এইটা আপনাকে পরীক্ষার খাতায় লিখতে হবে অনুধাবন প্রশ্নের জন্য, এই জন্য ভাইয়া কিন্তু পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন ওটা কাট করে এখানে রাখছি, ওকে। সো এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন, ওকে, এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন, ভালো করে দেখেন। এই যারা বলতেছেন কোন চ্যাপ্টার, আপনি কি ক্যাপশন দেখেন না, এই আসেন, তারপর আসেন, এটা একটা ভালো একটা দামি প্রশ্ন, মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন। দেখেন
আমরা বিভিন্ন জিনিস আলোচনা করব, ওকে, বিভিন্ন জিনিস আলোচনা করবো। এক সেকেন্ড, এই যে এই জায়গাটা আমরা তো স্লাইড থেকে এগুলো দেখবো, জাস্ট একবার একটু রিডিং পড়েন আমার সাথে সাথে, কারণ এগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে, বুঝছেন, পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে হবে। দেখেন, অজানা অজৈব লবণের শিখা পরীক্ষায় HCl ব্যবহার করা হয়, কারণ অজৈব লবণগুলো আয়নিক বন্ধনে থাকার কারণে এটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, তাই অনদ্বায়ী হয়। এটা আপনার চ্যাপ্টার 3-তে গিয়ে বিস্তারিত আলোচনা করবো, আপাতত জাস্ট এটা লিখে দিয়ে আসবেন। কি কাজ আপনার? আপনার কাজ হচ্ছে, যেহেতু অজৈব লবণগুলো কি আয়নিক বন্ডে থাকে, মানে প্লাস মাইনাস একসাথে আয়নিক বন্ধনে থাকে, তাদের গলনাঙ্ক বেশি থাকে। আপনারা এটা 9-10-এ পড়ছিলেন, মনোযোগ দিয়েন। যারা আয়নিক তাদের কি হয় বলেন তো? তাদের গলনাঙ্ক কি থাকে? বেশি থাকে। তাদের গলনাঙ্ক বেশি থাকে। যাদের গলনাঙ্ক বেশি তারা কি বলতো? তারা অনুদ্বায়ী হয়। তারা কি হয়? অনুদ্বায়ী হয়। অনুদ্বায়ী হয়। ওকে। এন্ড দেখেন, শিখা পরীক্ষায় প্লাটিনাম তারকে ব্যবহার করা হয়, কারণ প্লাটিনাম তার গাঢ় HCl দ্বারা আক্রান্ত হয় না। মানে এখানে আপনাকে প্রশ্ন করা হবে শিখা পরীক্ষায় কোন তার ব্যবহার করা হয়, আপনি অ্যান্সার করবেন কি বলেন তো? প্লাটিনাম তার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? প্লাটিনাম তার ব্যবহার করা হয়। দ্যাটস ইট। আপনার যতটুকু জানার দরকার আপনি ততটুকু জানেন। এখান থেকে MCQ আসবে, এত বেশি পেরেশানির দরকার নাই। এখান থেকে MCQ আসবে, মানে কালার জিজ্ঞাসা করবে, বলবে সোডিয়ামের শিখা পরীক্ষার কালার কি? সোনালী হলুদ। ক্যালসিয়ামের শিখা পরীক্ষার কালার কি? ইটের মতো লাল। জাস্ট এতটুকু। আপনার বেশি পড়ার দরকার নাই, আমি বারবার করে বলতেছি, পরীক্ষা যতটুকু আসবে এই জায়গা থেকে আপনি ততটুকু পড়েন, তাইলেই হবে। ওকে। তার মানে আয়নিক যৌগরা, আয়নিক যৌগদের কি থাকে? গলনাঙ্ক বেশি থাকে। গলনাঙ্ক বেশি থাকলে কি হয়? এরা অনুদ্বায়ী হয়। এরপরে ওকে HCl এ যখন আপনি দেন, ও কি হয়ে যাবে? ও উদ্বায়ী হয়ে যাবে। ও কি হয়ে যাবে? ও উদ্বায়ী হয়ে যাবে। উদ্বায়ী হলে তখন তাকে আপনি যখন জারণ শিখায় উত্তপ্ত করবেন, ও শক্তি শোষণ করে উপরে উঠবে, তারপরে বিকিরণ যখন করবে আপনি কালারটা দেখতে পাবেন। দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। ওকে। আপনার শিখা পরীক্ষা এতটুকুই। আপনি একটু সুন্দর করে আমাকে বলেন যে ভাইয়া এক ডান ফার্স্ট, এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন। এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন, আমাকে বলেন এক ডান। এক ডান। আজকে আমরা বইয়ের বিভিন্ন জিনিসপত্র পড়বো, বুঝছেন? বইয়ের বিভিন্ন জিনিসপত্র পড়বো, কেমন? আমাকে একটু বলেন এক ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে। কমার্সের কোনো ক্লাস নাই আপাতত এখানে। আপাতত সব কি সায়েন্সের ক্লাস চলতেছে। সো আগে যাই কেমনে রে? ওকে। আপাতত এখানে কি নাই, কমার্সের ক্লাস হচ্ছে না, পরবর্তীতে যখন হবে তখন জানাই দেওয়া হবে। আসেন তাড়াতাড়ি। ডান ভাইয়া, ডান। এইটা আপনার কাজ হচ্ছে এটা জাস্ট নোট করা, আর কিছু না। আপনার জাস্ট নোট করার কাজ, আপনার আর কোনো কাজ নাই। আপনার আর কোনো কাজ নাই। আপনার কাজ জাস্ট নোট করা, আর কোনো কাজ করার দরকার নেই। আসেন, এরপরে কি পড়বেন ভালো করে দেখেন। এখনো সব নোট, মানে এগুলো আজকে সব বাংলা পড়া, বুঝছেন? আচ্ছা আসেন, এইটা জাস্ট বাংলা পড়বেন, বেশি কিছু লাগবে না, জাস্ট বাংলা পড়বেন। আসেন, কি লেখা আছে ভালো করে দেখেন। যৌগের বিশুদ্ধতার সাধারণ মানদণ্ড সমূহ। একটা যৌগ বিশুদ্ধ কিনা, একটা যৌগ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, এটা মাপতে হয় 5টা জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? 5টা জিনিস দিয়ে। বইয়ে যা আছে আপনার কাজ হচ্ছে তা একটু রিডিং পড়া, আর কিছু না। ওকে। বইয়ে যা আছে আপনার কাজ হচ্ছে রিডিং পড়া। ওকে। এবার আসেন, স্থির গলনাঙ্ক, মানে আপনার কাজ হচ্ছে গলনাঙ্ক দিয়ে একটা যৌগের বিশুদ্ধ কিনা তা নির্ণয় করা। ওকে ফাইন। তারপর স্ফুরণাঙ্ক, এটা কি? স্ফুরণাঙ্ক। তারপরে ক্যালাস গঠন। ওকে। ক্যালাস গঠন, ক্যালাস গঠনের ইংলিশটা হচ্ছে ক্যালাসের ইংরেজি হচ্ছে ক্রিস্টাল, আর ক্যালাস গঠনের ইংরেজি হচ্ছে ক্রিস্টালিনিটি। ওকে। ক্রিস্টালিনিটি। ওকে। তারপর মানদণ্ড, আরেকটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, স্পেসিফিক ডেনসিটি। ওকে আসেন, তারপরে নির্দিষ্ট প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। নির্দিষ্ট প্রতিসরাঙ্ক। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা যৌগ কেমিক্যাল কম্পাউন্ড বিশুদ্ধ কিনা, একটা যৌগ বা কেমিক্যাল কম্পাউন্ড বিশুদ্ধ কিনা ওইটা ডিপেন্ড করবে কিসের উপর? 5টা জিনিসের উপর। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তারপরে হচ্ছে গিয়ে ক্যালাস গঠন করতে পারে কিনা সে, তারপর হচ্ছে তার ডেনসিটি কিরকম, আপেক্ষিক ঘনত্ব কিরকম, আর নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক। এই 5টা পয়েন্ট সুন্দর করে নোট করেন। এই 5টা পয়েন্ট নোট করেন। আজকের পড়া পুরোটা বাংলা পড়া। কেন? MCQর জন্য, কেন অনুধাবন প্রশ্নের জন্য। আপনার এগুলো ডিটেলস লাগবে না। আপনি একটু সুন্দর করে বলেন ভাইয়া 2 ডান ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই 5টা পয়েন্ট জাস্ট জানতে হবে, আর কিছু জানার দরকার নেই।
ওকে, এই 5টা পয়েন্ট সুন্দর করে নোট করে রাখেন, এই 5টা পয়েন্ট সুন্দর করে নোট করে রাখেন। এগুলা কি একটা যৌগের বিশুদ্ধতার মানদণ্ড, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে, এটা একটু সুন্দর করে নোট করে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে, আসেন তারপরে ভালো করে তাকান, এই জায়গায় তো সব লেখাই আছে। কঠিন যৌগের ক্ষেত্রে আমরা কোনগুলো দিয়ে কাজ করি আর তরল যৌগের ক্ষেত্রে কোনগুলো দিয়ে কাজ করি এটা একটু বলে দেই। কঠিন যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক আর প্রতিসারাঙ্ক, আর তরল যৌগের ক্ষেত্রে স্ফুরণাঙ্ক আর ঘনত্ব, দ্যাটস ইট। আপনি এতটুকু জাস্ট মাথায় রাখবেন, আর কোনো কাজ নাই আপনার, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। জাস্ট এই সুন্দর অল্প কিছু জিনিস নোট করেন। এগুলা কেন লাগবে? এগুলা এমসিকিউর জন্য লাগবে। এগুলা কেন লাগবে? এগুলা অনুধাবন প্রশ্নের জন্য লাগবে। যেই ক্লাসে ম্যাথ করার ওই ক্লাসে আমরা ম্যাথ করছি না, তাহলে এখন আর কিছু লাগবে? লাগবে না। ওকে, আসেন তাড়াতাড়ি। তারপর সুপার ইম্পর্টেন্ট জিনিস, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে। মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, ভালো করে তাকান। নির্দিষ্ট যৌগের বিশুদ্ধকরণের জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়? আপনাকে বলবে একটা যৌগ বিশুদ্ধ করার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা হয়, তখন আপনাকে জানতে হবে। যদি যৌগটা কঠিন হয় তখন বিশুদ্ধ করবেন আপনি কিভাবে, মানে কোন কোন স্টেপ দিয়ে? একটা হচ্ছে ক্যালাসন হতে পারে, একটা হচ্ছে আংশিক ক্যালাসন হতে পারে, ঊর্ধ্বপাতন। আমরা 19-এ পড়তাম না যে ভাইয়া কঠিন রে ডিরেক্টলি তাপ দিয়ে কি করছে, বায়বীয় করছে, মানে গ্যাসীয় করছে, মানে কি ঊর্ধ্বপাতন। ওকে, তো ঊর্ধ্বপাতন। তারপর স্টিম পাতন বা বাষ্পপাতন, স্টিম পাতন বা বাষ্পপাতন। তারপরে দ্রাবক নিষ্কাশন, আমরা অলরেডি দ্রাবক নিষ্কাশন পড়েছি। ক্রোমাটোগ্রাফি, এটা আমরা আগামী ক্লাসে পড়বো, এটা নেক্সট ক্লাসে পড়বো আমরা। ওকে, এটা নেক্সট ক্লাসে পড়বো। দেখেন, খেয়াল করেন তাহলে, কঠিন যৌগ বিশুদ্ধকরণের জন্য আমরা কয়টা স্টেপ ফলো করব? 5টা। ক্যালাসন হতে পারে, আংশিক ক্যালাসন হতে পারে, ঊর্ধ্বপাতন হতে পারে, স্টিম পাতন হতে পারে, দ্রাবক নিষ্কাশন হতে পারে, ক্রোমাটোগ্রাফিক পদ্ধতি। কেমন? তাহলে কঠিন যৌগ বিশুদ্ধকরণের জন্য আমরা এই 6টা জিনিসকে ফলো করি। আচ্ছা আসেন, এবার তরল যৌগ যদি বিশুদ্ধ করতে বলে, তরল যৌগ বিশুদ্ধকরণের জন্য কি কি লাগবে তখন আমরা দেখব। শুধু পাতন, আংশিক পাতন, বাষ্পপাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন, তাহলে তার মানে তরল যৌগের জন্য কি ক্রোমাটোগ্রাফি আমরা ইউজ করব না? তরল যৌগ বিশুদ্ধকরণের জন্য কি আমরা ক্রোমাটোগ্রাফি ইউজ করব না? আমরা সামনে দেখব। আর গ্যাসীয় যৌগের বিশুদ্ধকরণের জন্য আমরা কি ইউজ করব? গ্যাসীয় যৌগ বিশুদ্ধকরণের জন্য আমরা 3টে স্টেপ, একটা হচ্ছে শোষণ পদ্ধতি, একটা হচ্ছে তরলীকরণ, আর একটা হচ্ছে আংশিক পাতন। এগুলা সুন্দর করে নোট করে রাখতে হবে, সুন্দর করে নোট করে রাখবেন। কেন? কেন? কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, বইয়ে আছে তাই আমাকে পড়াইতে হবে। এগুলো পড়ানোর মতো কিছু না, বাট বইয়ে আছে, একবার হইলেও রিডিং পড়াইতে হবে। কেমন? তাহলে দেখেন, কঠিন যৌগের বিশুদ্ধীকরণের জন্য আমরা কি কি ব্যবহার করব? ক্যালাসন, আংশিক ক্যালাসন, ঊর্ধ্বপাতন, স্টিম পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি। যদি বলে তরল যৌগ বিশুদ্ধকরণের জন্য কোনগুলো ব্যবহার করা হয়, কোন প্রসেসগুলো ব্যবহার করা হয়? পাতন, আংশিক পাতন, স্টিম পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন। মুখস্থ করার দরকার নেই, জাস্ট রিডিং পড়ে যাবেন, জাস্ট রিডিং পড়ে যাবেন। আর গ্যাসীয় যৌগের বিশুদ্ধকরণের জন্য আমরা কি ইউজ করব? শোষণ, তরলীকরণ, আংশিক পাতন। শোষণ, তরলীকরণ, আংশিক পাতন, দ্যাটস ইট। ওকে, এটা সুন্দর করে নোট করেন। আমাকে একটু বলেন ভাইয়া, 3 ডান, ফাস্ট ফাস্ট একটু নোট করেন। আজকের পড়া হচ্ছে শুধু বাংলা পড়া, শুধু বাংলা পড়া, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি নোট করেন। ডান, আসেন এরপর। সুপার ইম্পর্টেন্ট, কয়েকটি স্টার দিয়ে রাখেন। এগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য লাগে, বুঝছেন? আপনারা তো এখনো কলেজে ওঠেন নাই, তো আপনি আপাতত বুঝবেন না। মেডিকেল ভর্তি পরীক্ষায় বইয়ের বাংলা পড়া থেকে প্রশ্ন আসে, মেডিকেল ভর্তি পরীক্ষায় বইয়ের বাংলা পড়া থেকে প্রশ্ন আসে। সো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ওকে, আসেন আসেন, মনোযোগ দিন, ভালো করে তাকান। যৌগের উদ্দায়িতার পার্থক্য, যৌগের উদ্দায়িতার পার্থক্য কিসের উপর? দেখেন, আগে আগে আপনি টাইটেলটা পড়বেন, কি পড়বেন দেখেন।
বিশুদ্ধীকরণ পদ্ধতি সমূহ যোগের নিম্ন ভৌত ধর্মের উপর নির্ভর করে। মানে কোন ধর্মের উপর ডিপেন্ড করে কোন প্রসেস, কোন ধর্মের উপর নির্ভর করে কোন প্রসেস। কোন ধর্মের উপর নির্ভর করে কোন প্রসেস। ভালো করে তাকান, কোন ধর্মের উপর নির্ভর করে কোন প্রসেস। যদি উদ্দায়িতার পার্থক্য, মনোযোগ দিয়েন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উদ্দায়িতার পার্থক্য যদি থাকে তাহলে কোন প্রসেসে পৃথক করা হয়? ঊর্ধ্বপাতন। কোন প্রসেসে? ঊর্ধ্বপাতন প্রসেসে পৃথক করা হয়। আবার যদি স্ফুটনাঙ্কের পার্থক্য থাকে, এটা আমরা সামনে দেখব, যদি স্ফুটনাঙ্কের পার্থক্য থাকে তখন পাতনের মাধ্যমে যৌগকে পৃথক করা হয়। যদি পানিতে, মানে এটা হচ্ছে মানে মোটামুটি পানিতে আর স্টিমে, পানিতে অদ্রবণীয় বাট স্টিমে উদ্দায়িতা, এই ধর্মটা থাকে, তখন আমরা কোন ধরনের ইউজ করব? স্টিম পাতন ইউজ করব। কোন প্রসেসটাই ফলো করব? স্টিম পাতন ফলো করব। দ্যাটস ইট। যৌগের দ্রাব্যতার পার্থক্য, দ্রাব্যতার পার্থক্য থাকা মানে কি? ক্যালাসন ও দ্রাবক নিষ্কাশন, ক্যালাসন ও দ্রাবক নিষ্কাশন। তাহলে দ্রাব্যতার পার্থক্য থাকলে ক্যালাসন ও দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়ার মাধ্যমে এদেরকে পৃথক করা লাগবে। ওকে। আর যদি অধিশোষণ পার্থক্য থাকে, অধিশোষণ পার্থক্য থাকে তখন আমরা কি করব? ক্রোমাটোগ্রাফিক পদ্ধতিতে এদেরকে আলাদা করব। যখন যদি যদি অধিশোষণের মধ্যে পার্থক্য থাকে তখন কি হবে? ক্রোমাটোগ্রাফিক পদ্ধতিতে এদেরকে পার্থক্য করব। মানে কোন ধর্মের উপর নির্ভর করে কোন প্রসেসে আমরা আগাবো। মনে করেন আমি আপনাকে বললাম যে এ একটা যৌগ, বি একটা যৌগ, ও একটু বেশি উদ্দায়ী, ও কম উদ্দায়ী, তার মানে কি এদের মধ্যে কিসের পার্থক্য আছে? উদ্দায়িতার পার্থক্য আছে। উদ্দায়িতার পার্থক্য থাকলে আমরা তখন ঊর্ধ্বপাতন দিয়ে এদেরকে পৃথক করব। আবার একটা স্ফুটনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা স্ফুটনাঙ্ক 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি এদের স্ফুটনাঙ্কের ব্যবধান আমরা জানি, এদের স্ফুটনাঙ্কের ব্যবধান জানি, তখন আমরা এদেরকে কি করব? পাতন করব। দ্যাটস ইট। আবার মনে করেন একটা যৌগ, একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে 60, আরেকটা যৌগের দ্রাব্যতা হচ্ছে 80, তার মানে দ্রাব্যতার পার্থক্য, তখন আমরা কি করব? ইদার ক্যালাসন না হলে দ্রাবক নিষ্কাশন, ক্যালাসন না হলে দ্রাবক নিষ্কাশন। আবার যদি অধিশোষণ পার্থক্য, অধিশোষণ মানে এটা আপনি আজকে বুঝবেন না, এটা আমরা আগামী ক্লাসে বুঝাবো। মানে ক্রোমাটোগ্রাফি আমরা আগামী ক্লাসে পড়াবো, তখন আমরা বুঝাবো অধিশোষণ মানে কি। মানে আপনার ওইটাকে কোনটাকে হচ্ছে স্থির মাধ্যম বলে, কোনটাকে আপনার চলমান মাধ্যম বলে, মানে সচল দশা, স্থির দশা, মোবাইল ফেজ, এটা আমরা এগুলা সব আগামী ক্লাসে পড়বো। মানে ক্রোমাটোগ্রাফির যতগুলো পার্ট আছে সবগুলো আমরা আগামী ক্লাসে শেষ করব, তখন ভাইয়া অধিশোষণ বুঝাই দিব আপনাকে। তার মানে কোন ধর্মের উপর ডিপেন্ড করে কোন টাইপের জিনিস করতে হয় এইটা এখানে লেখা আছে, একটু সুন্দর করে নোট করে ফেলেন। তাড়াতাড়ি বলেন, 4 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি নোট করেন, এই জায়গাটা নোট করেন ভাই। এগুলা আপনার পরীক্ষায় আসবে, মানে এমসিকিউতে আসবে, এই জন্য পড়াইতে হচ্ছে, না হলে এগুলো কিন্তু পড়ানোর কিছু না, বুঝছেন? এগুলো একটু নিজে নিজে পড়তে হয়। বাট তাও আমি পড়াই দিচ্ছি, কেন পড়াই দিচ্ছি? একটু হইলেও যাতে আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। এগুলা অত বেশি পেঁচায় পড়ানোর কিছু নাই, জাস্ট সিম্পল রিডিং পড়বেন। আচ্ছা আসেন এবার ক্যালাসন, ক্যালাসনের ধাপসমূহ পড়ার দরকার নাই, ক্যালাসনের ধাপসমূহ পড়ার দরকার নাই। আপনার কাজ কি? ক্যালাসন কোন জায়গায় প্রয়োগ করা হয় আপনি জাস্ট দেখবেন, ক্যালাসন প্রক্রিয়ার প্রয়োগ, ক্যালাসন প্রক্রিয়ার প্রয়োগ, এইটা আপনার পরীক্ষার জন্য লাগবে। এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না ভাই, এগুলো ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট। কোন কোন ক্ষেত্রে ক্যালাসন প্রয়োগ করা হয় আমরা এক্সাম্পলগুলো একবার করে এক্সাম্পলগুলো পড়ে ফেলবো। চিনি উৎপাদনে ক্যালাসন প্রয়োগ করা হয়, জৈব যৌগের বিশোধনে ক্যালাসন প্রয়োগ করা হয়, তারপর ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে ক্যালাস রূপে মিশ্রণ থেকে পৃথক করা হয়, তারপর শীতলীকরণ ধীর গতিতে করা হলে সচরাচর মানে এটার দরকার নাই। আর আংশিক ক্যালাসন, আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক হলো পানি, অ্যালকোহল, ইথার, এসিটোন আর বেনজিন। এসিটোন মানে হচ্ছে প্রোপানন, এসিটোন মানে হচ্ছে প্রোপানন, এসিটোন মানে কি? প্রোপানন, CH3 CO CH3, দ্যাটস ইট। এসিটোন মানে হচ্ছে প্রোপানন। আপনাকে জাস্ট নোট করতে হবে এই জায়গাটা। আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক কারা কারা? আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক হচ্ছে পানি, বেনজিন,
এসিটোন, অ্যালকোহল, আর হচ্ছে ইথার। আসেন, পানি মানে তো আমরা সবাই জানি H2O। বেনজিন মানে কি? এসিটোন মানে প্রোপানন, এসিটোনের নাম হচ্ছে প্রোপানন। অ্যালকোহল মানে ROH, এটা 9-10 পড়ছেন আশা করি। ইথার মানে ROR, এটা আমরা পরবর্তীতে পড়বো, ভবিষ্যতে বড় হইলে পড়বো। আপনার জাস্ট জানতে হবে কি আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক কারা কারা, এমসিকিউর জন্য, বুঝছেন? আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক সমূহ, আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক সমূহ। এই যে জাস্ট এগুলো নোট করেন, আংশিক ক্যালাসনে ব্যবহৃত দ্রাবক সমূহ, দ্যাটস ইট। এতটুকু আপনার নোট করে রাখতে হবে, আপনার আর কিচ্ছু পড়ার দরকার নেই। আপনি এতটুকু নোট করেন শুধু, আপনার কাজ হচ্ছে এতটুকু নোট করা, আর কোনো কিছু দরকার নাই। ওকে, তারপর ক্যালাসন কোন জায়গায় প্রয়োগ করা হয়? চিনি উৎপাদনে প্রয়োগ করা হয়, জৈব যৌগের বিশোধনে প্রয়োগ করা হয়। এই দুইটা জিনিস একটু জেনে রাখবেন, কারণ এগুলা কি এমসিকিউতে আসবে, এগুলা এমসিকিউতে আসবে, সুপার ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এমসিকিউর জন্য এগুলো লাগবে। আমাকে একটু বলেন ভাইয়া, তাড়াতাড়ি নোট ডান, বলেন তাড়াতাড়ি, 5 ডান ফার্স্ট। তাড়াতাড়ি। ওকে, এগুলা বুঝার দরকার নাই, এগুলার কাজ, আপনার কাজ হচ্ছে জাস্ট নোট করা, এগুলার আপনার কাজ হচ্ছে নোট করা, আপনি নোট করবেন শুধু। আসেন, এই যে ক্যালাসন, ক্যালাসনের প্রয়োগ, ক্যালাসনের প্রয়োগ দেখেন ভাই, আপনি একটা জিনিস বুঝতেছেন না, এগুলো কখনোই পরীক্ষায় আসবে না। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য। তাও কখন? মেডিকেল এমসিকিউর জন্য। যখন যা প্রয়োজন আমি তখন তা পড়াই দিব, আপনার টেনশন নাই। এগুলো আপনার কাজ কি? শুধু নোট করা। আপনার যতটুকু নোট করতে বলবো আপনি ততটুকু নোট করবেন, বেশি বুঝলে সমস্যা। বুঝা গেছে? বেশি বুঝলে সমস্যা। আসেন, এই যে পাতন, পাতন কয় প্রকার? পাতন 5 প্রকার। এই যে এখন এটার কোনো আপনার আপাতত দরকার আছে, আপনি জাস্ট জেনে রাখেন পাতন কয় প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে সাধারণ পাতন, একটা হচ্ছে আংশিক পাতন, একটা হচ্ছে সমস্ফুটন পাতন, একটা হচ্ছে বাষ্প পাতন, একটা হচ্ছে নিম্নচাপ পাতন। কিছু জিনিস আছে ইনফরমেশন জানতে হয়, ইনফরমেশন মনে রাখতে হয়, ইনফরমেশন মুখস্থ রাখতে হয়। সো আপনি ওইগুলো ইনফরমেশন হিসেবে পড়বেন, দ্যাটস ইট। ওকে, ইনফরমেশন হিসেবে পড়বেন। আসেন, আপনার কাজ কি? পাতন কয় প্রকার? পাতন 5 প্রকার। একটা হচ্ছে বা সাধারণ পাতন, একটা হচ্ছে আংশিক পাতন, একটা হচ্ছে সমস্ফুটন পাতন, একটা হচ্ছে বাষ্প পাতন, একটা হচ্ছে নিম্নচাপ পাতন, একটা হচ্ছে নিম্নচাপ পাতন। সাধারণ পাতন থেকে আপনার কি কি জানা লাগবে ভালো করে তাকান। যদি স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C বেশি হয় তাহলে সাধারণ পাতন হয়, দ্যাটস ইট। আপনি শুধু এতটুকু জানবেন, আর কিছু জানার দরকার নাই। আংশিক পাতন আপনি জাস্ট জানবেন স্ফুটনাঙ্ক যদি 40°C কম বা কাছাকাছি হয় তাহলে আংশিক পাতন হয়। কি বলছি আরেকবার মনোযোগ দিয়েন, যদি স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C তাপমাত্রার বেশি হয়, 40°C তাপমাত্রার বেশি হয়, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 40°C তাপমাত্রার বেশি হয় তখন কোন প্রসেস ফলো করা হয়? সাধারণ পাতন। আপনি এতটুকু লিখে রাখেন, আপনার সব লিখতে হবে না, আপনি শুধু এতটুকু লিখবেন। আর যদি স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C তাপমাত্রার কম হয়, 40°C তাপমাত্রার কম হয় বা কাছাকাছি হয়, আমরা এইভাবে দিলাম, বা কাছাকাছি হয়, তখন আমরা কি ইউজ করব? আংশিক পাতন ইউজ করব। কি ইউজ করব? আংশিক পাতন প্রসেস ইউজ করব। দ্যাটস ইট, আপনার এতটুকু জানতে হবে। এই বক্সটা সুন্দর করে নোট করে ফেলবেন, আপনার আর কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে এই বক্সটা সুন্দর করে নোট করা। তাহলে যদি স্ফুটনাঙ্কের পার্থক্য 40°C বেশি হয় তাহলে ওইটাকে আমরা বলবো সাধারণ পাতন। আর যদি 40°C কম হয় বা কাছাকাছি হয় আমরা বুঝবো হচ্ছে আংশিক পাতন দিয়ে আমাদের সলভ করতে হবে, দ্যাটস ইট। এতটুকু জানেন, আর কোনো কিছু লাগবে না। ওকে, তারপর আসেন,
এইবার ভালো করে দেখেন এই জায়গার ইম্পর্টেন্ট গুলো হচ্ছে মানে এই জায়গায় এমসিকিউর জন্য কত কিছু আসে। আমরা ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে অর্গানিক কেমিস্ট্রিতে পেট্রোলিয়ামের আংশিক পাতন পড়ছিলেন আপনি? পেট্রোলিয়ামের আংশিক পাতন, রাইট। তাহলে এই যে পেট্রোলিয়ামের বিশোধন, এটা কোন প্রসেস? আংশিক পাতন প্রসেস। তারপর পেট্রোলিয়াম থেকে ওই যে ডিজেল, পেট্রোল মানে এই যে গ্যাসোলিন, কেরোসিন ইত্যাদি পৃথক করা হয় কোন প্রসেসে? আংশিক পাতনের মাধ্যমে। কোন প্রসেসে? আংশিক পাতনের মাধ্যমে। আবার ইথানল থেকে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, সুপার ইম্পর্টেন্ট ভাই, সুপার ইম্পর্টেন্ট। ইথানল থেকে রেকটিফাইড স্পিরিট উৎপাদন করা হয় কিসের মাধ্যমে? আংশিক পাতনের মাধ্যমে। আবার আলকাতরার কি করা হয়? আংশিক পাতন করা হয়। তারপরে তেল থেকে বিভিন্ন কিছু পৃথকীকরণ, লঘু তেল থেকে বিভিন্ন কিছু পৃথকীকরণ মানে কি? আংশিক পাতন। তারপরে চিনির গাজন পদ্ধতি, ওই যে মানে আমরা ওই যে ইথানল তারপরে ভিনেগার এগুলা দেখছিলাম না ছোটবেলায়, জাস্ট এতটুকুই যে চিনির গাজন পদ্ধতিতে তরল থেকে অ্যালকোহলীয় পানি উৎপাদন, মানে ওই যে ইথানল, ভিনেগার এই ধরনের জিনিসপত্র আমরা উৎপাদন করছি না, ওইটাও কি? আংশিক পাতন হবে। ওইটাও কি হবে? আংশিক পাতন হবে। আপনার জাস্ট এক্সাম্পল গুলো লাগবে। কি লাগবে? এক্সাম্পল গুলা। এক্সাম্পল গুলো এমসিকিউতে আসবে, আর কোনো কিছু আসবে না। এমসিকিউতে এক্সাম্পল আসবে, এ বাদে এই জায়গা থেকে কোনো রিটেন প্রশ্ন আসবে না। তাহলে পেট্রোলিয়াম বিশোধন, পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ডিজেল, কেরোসিন, ন্যাপথা এগুলোকে বের করা, তারপরে ইথানল থেকে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, এগুলো কিসের কিসের উদাহরণ? আংশিক পাতন উদাহরণ। জাস্ট এক্সাম্পল গুলো নোট করেন, জাস্ট এক্সাম্পল গুলো নোট করেন। আমাকে একটু বলেন ভাইয়া, 6 ডান, ফার্স্ট এক্সাম্পল গুলো নোট করতে হবে। এইখানে আজকের পড়া মূলত এমসিকিউর জন্য ভাই, বুঝছেন? এমসিকিউর জন্য, তাই আপনাদেরকে আমি কোনো পেরেশানি দিচ্ছি না, জাস্ট নোট করে ফেলবেন, স্লাইড থেকে নোট করে ফেলবেন, তেলই হবে। আসেন, এই যে দেখেন সমস্ফুটন পাতন, আপনার সব আসবে না ভাই, সব আসবে না। কি আসবে আমি বলে দিব। এই দেখেন ভালো করে তাকান, রেকটিফাইড স্পিরিট, এই যে দেখেন 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ, এন্ড এইটার মিশ্রণ স্ফুটনাঙ্ক কত? 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনার লাগবেই এতটুকু ভাবে ভাইয়া, আপনার লাগবে এতটুকু। লেখেন রেকটিফাইড স্পিরিট, পরীক্ষায় যা আসবে তা পড়েন ভাই। রেকটিফাইড স্পিরিট, এটা সংযুক্তিটা লাগবে। দেখেন সংযুক্তিটা কি? 95.6% ইথানল, 95.6% ইথানল আর 4.4% পানি। দ্যাটস ইট। রেকটিফাইড স্পিরিট আপনার এতটুকু জানতে হবে, এন্ড এটার বয়লিং পয়েন্টটা লাগবে কত? 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য এটা সুপার ইম্পর্টেন্ট। সব পড়তে হয় না ভাই, ঠিক যতটুকু পরীক্ষার জন্য লাগবে অতটুকু পড়েন। এই জায়গা থেকে আপনার বাংলা পড়ার কাজটা কি? কাজটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ সলভ করা, দ্যাটস ইট। আপনি এটা জেনে রাখেন, আর কিছু লাগবে না। ওকে, আসেন। তারপরে এখানে কি আছে? সর্বোচ্চ স্পিড, এটার দরকার নেই, এটা কোনো কাজের না, এটা আসবে না এখান থেকে, আর কিছু আসবে না। বাষ্পপাতন, বাষ্পপাতন থেকে ইম্পর্টেন্ট লাইনটা আমি একটু বলে দিচ্ছি। বাষ্পপাতন থেকে কোন লাইনটা পড়তে হবে? দেখেন সুগন্ধি তেল থেকে বিভিন্ন উপাদান আলাদা করা, এই লাইনটা পড়বেন শুধু। তারপরে ইউক্যালিপটাস পাতা থেকে তেল নিষ্কাশন, অ্যানিলিনের বিশোধন, লেমন গ্রাস থেকে সাইট্রাস নামক সুগন্ধি আহরণ, চিনির গাজন পদ্ধতিতে দরকার নাই। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে এই কয়েকটা এক্সাম্পল পড়বেন। সুগন্ধি তেল থেকে উপাদান সংগ্রহ, মানে ফুলের নির্যাস থেকে গোলাপ জল, আমরা যেমন গোলাপ জল ইউজ করি না, বিভিন্ন রান্না টান্নায় ইউজ করি, তারপরে বিভিন্ন মিলাদ মাহফিলে দেখবেন গোলাপ জল ইউজ করা হয়, এগুলো বানানো হয় কি থেকে? ফুলের নির্যাস থেকে। এটা কোন প্রসেস? বাষ্পপাতন, স্টিম পাতন। ইউক্যালিপটাস পাতা থেকে তেল নিষ্কাশন, ইউক্যালিপটাস পাতা থেকে তেল নিষ্কাশন। তারপর অ্যানিলিনের বিশোধন, অ্যানিলিনের বিশোধন। আর লেমন গ্রাস থেকে সাইট্রাস নামক সুগন্ধি আহরণ, মানে তেল থেকে সুগন্ধি আহরণ বা কোনো কিছু থেকে সুগন্ধি আহরণ, কোন প্রসেস? বাষ্পপাতন। আপনার এই এক্সাম্পল গুলো লাগবে, আই রিপিট এক্সাম্পল গুলো লাগবে, আর কিছু লাগবে না। ওকে, তারপরে আসেন নিম্নচাপ পাতন। এখান থেকে এত বেশি আসে না পরীক্ষায়, টেনশন নাই, জাস্ট একটা জিনিস জেনে রাখবেন। চিনি শিল্পে আখের রসকে গাঢ় করা হয় কি দিয়ে? নিম্নচাপ পাতন দিয়ে। চিনির শিল্পে আখের রসকে গাঢ় করা হয় কি দিয়ে?
নিম্নচাপ পাতন দিয়ে। দ্যাটস ইট। শুধু এই একটা লাইন মনে রাখবেন, আর কোনো লাইন মনে রাখার দরকার নেই। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন মানে পরীক্ষায় আসবে, লিখে রাখেন। এনাম ভাই বলছে ঊর্ধ্বপাতন মানে পরীক্ষায় আসবে, সবগুলো এক্সাম্পল লাগবে। একটা হচ্ছে কর্পূর, ন্যাপথলিন, বেনজোইক অ্যাসিড, আয়োডিন, গন্ধক মানে সালফার, শুষ্ক বরফ আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইত্যাদি ঊর্ধ্বপাতন দ্বারা বিশোধিত হয়। মানে কর্পূর একটু সুন্দর করে আলাদা করে লেখেন, কর্পূর, ন্যাপথলিন, ন্যাপথলিন চিনেন? ন্যাপথলিন, ন্যাপথলিনের সংকেত শিখছিলেন ছোটবেলায়, ন্যাপথলিন। তারপরে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড কারে বলে? এই যে বেনজিনের উপরে একটা সি ডাবল এইচ দিয়ে দিলে হয়। আয়োডিন, গন্ধক মানে সালফার, শুষ্ক বরফ মানে কি কঠিন কার্বন ডাই অক্সাইড আর কি। তারপরে AlCl3। আর এই যে কর্পূর, তারপরে নিশাদল লেখেন, নিশাদল, ওই যে NH4Cl পড়ছিলেন না ছোটবেলায়, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, বেনজোইক অ্যাসিড, আয়োডিন, সালফার, কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এইগুলা যেখানে দেখবেন ওইগুলাই কি দাগাবেন? ঊর্ধ্বপাতন। এইগুলা যেখানে দেখবেন ওইগুলাই কি দাগাবেন? ঊর্ধ্বপাতন। এই যে যারা মনোযোগ দিচ্ছেন না বা যারা মনোযোগ দিবেন না তারা কোন জায়গায় আটকাবে বলেন তো? উইকলি 6 দিতে আইসেন, উইকলি 6 দিতে আইসেন। আপনাকে যদি আমি এমসিকিউ দিয়ে না আটকাইতে পারছি, আপনি বললেন পরীক্ষার প্রশ্নগুলো আসবে এই জায়গা থেকে। যেগুলো দাগাই দিচ্ছি ভাইয়া জাস্ট ওইগুলা পড়বেন, আর কিছু পড়ার দরকার নাই। যেগুলা দাগাই দিচ্ছি ওইগুলা পড়বেন, আর কোনো কিছু পড়ার দরকার নাই। আজকে জিনিসটা এমসিকিউর জন্য। ওকে ফার্স্ট। তারপর এই যে দেখেন, ভালো করে তাকান, এই জায়গায় বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে। ঊর্ধ্বপাতন, বেনির আগে কলা, মানে বেনির আগে কণা, মানে এটা জাস্ট একটা মনে রাখার কৌশল আর কি। বেতে বেনজোইক অ্যাসিড, তারপরে নিশাদল, আয়োডিন, তারপরে সালফার, কর্পূর, এগুলা এগুলা হচ্ছে গিয়ে কি ন্যাপথলিন। ওকে, এগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন। তারপরে আংশিক পাতন, আংশিক পাতনের ব্যবহার, এই যে ছন্দ দেখেন, পেঁপে থেকে কেরো, বিট থেকে আলু, মানে কি দেখেন, এই যে পেট্রোলিয়াম, পেঁপে মানে হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে ডিজেল। তারপরে কেরো, কেরো মানে কেরোসিন থেকে রেকটিফাইড স্পিরিট, মানে ও আচ্ছা এখানে এইভাবে বুঝাইছে, পেঁপে, তারপরে হচ্ছে কেরোসিন, রেকটিফাইড স্পিরিট, তারপরে বেনজিন, টলুইন, তারপরে আলকাত্রার আংশিক পাতন, মানে এইগুলো হচ্ছে আংশিক পাতনের এক্সাম্পল। এগুলো পরীক্ষায় আসে, পরীক্ষা মানে এমসিকিউতে আসে। যেহেতু এমসিকিউতে আসে আপনাকে এগুলো একটু পড়ে যাইতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। দ্রাবক নিষ্কাশন আমরা অলরেডি পড়ছি, আমাদের লাগবে দ্রাবক নিষ্কাশনের ব্যবহার। কি লাগবে? দ্রাবক নিষ্কাশনের ব্যবহার। ভালো করে তাকায়েন, দ্রাবক নিষ্কাশনের শুধু প্রয়োগ লাগবে। কি লাগবে? প্রয়োগ লাগবে। আসেন, নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল, নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল, শস্য বীজ থেকে সুগন্ধি তেল, মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো রং, আর ধানের তুষ ও চালের গুঁড়া থেকে ভোজ্য তেল নিষ্কাশন। এগুলা কোন জায়গায় আসে? এগুলা এমসিকিউতে আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউতে আসে। এই প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম্পল। ক্রোমোটোগ্রাফির দরকার নাই, ক্রোমোটোগ্রাফি পরে, ক্রোমোটোগ্রাফি পরে। আপনার কাজ কি? প্রত্যেকটা এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল, জাস্ট এই প্রত্যেকটা প্রয়োগ বুঝছেন? এই যে দ্রাবক নিষ্কাশনের প্রয়োগ, তারপরে এই যে ঊর্ধ্বপাতনের প্রয়োগ, আংশিক পাতনের প্রয়োগ, তারপরে নিম্নচাপ পাতনের একটা জিনিস শিখাইছি, রেকটিফাইড স্পিরিটের মানে সংযুক্তি শিখাইছি, বাষ্পপাতন, এই যে ইউক্যালিপটাস পাতা, অ্যানলিনের বিশোধন, সুগন্ধি তেলত উপাদান সংগ্রহ, এগুলো লাগবে। তারপরে সাধারণ পাতন আংশিক পাতনের পার্থক্য কি? স্ফুটনাঙ্কের ব্যবধান দিয়ে কাজ করতে হয়। আর আংশিক পাতনের ছন্দ আপনারা দেখাইছি, এই তো পাতন। এই জিনিসগুলো ছাড়া আপনি পরীক্ষার হলে যেতে পারবেন না। কেন? মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসে, দ্যাটস ইট। এখন আপনি আমাকে বলেন, এই যে ভাইয়া যে এগুলো দাগাই দিছি, এগুলো কেন পড়াইতে হচ্ছে? কারণ আপনি বাসায় নিজে নিজে পড়বেন না, আমি এই জন্য আপনাকে দাগাই দিলাম। আপনার কাজ কি? এগুলো দাগাই দিছি, আপনি এগুলো সুন্দর করে নোট করবেন, দাগাই দিছি সুন্দর করে নোট করবেন, বইটা রিডিং পড়বেন। তারপরে না বুঝলে আমি তো আছি। এন্ড দেখেন, আপনারা অনেকে বই কিনেন নাই, যেহেতু মাত্র কলেজে উঠছেন, এখনো কলেজে যাওয়া শুরু হয় নাই, আপনারা অনেকে বই কিনেন নাই। তো যেহেতু বই কিনেন নাই, ভাইয়া কিন্তু এখানে সবকিছু টাইপ করে আসছি, এন্ড আপনারা দাগাই দিছি। কেন? কার জন্য দাগাই দিছি? যাতে আপনি এগুলা এমসিকিউতে আসলে আটকায়া না যান। কথা বোঝা গেছে? আমাকে একটু বলেন তো ভাইয়া, এই যে যেগুলো দাগাই দিছি, এগুলো আপনি ক্লাস শেষে নোট করে ফেলতে পারবেন কিনা, তাড়াতাড়ি বলেন।
ওকে, পারবো, পারবো। এখন আপনার কাজ কি বলেন? আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু এমসিকিউতে থাকবে, এমসিকিউতে থাকবে ভাই। দেখেন এখন আমি চাইলে কি পারতাম, আমি ইউটিউব থেকে আপনাকে এই যে আংশিক পাতন, সমস্ফুরণ পাতন, বাষ্পপাতন এগুলার প্রসেস দেখাইতে পারতাম, বাট এগুলা আপনার মাথায় ঢুকানোরই দরকার নাই, মানে কোনো প্রয়োজনই নাই। কেন? কারণ এগুলো থেকে এমসিকিউ আসবে, সো এত পেরেশানি নিয়ে এগুলা পড়ার দরকার নেই। কেমন? এগুলা পেরেশানি নিয়ে পড়বেন না। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এগুলা জাস্ট সলভ করে যাওয়া, জাস্ট সলভ করে যাওয়া, আর কিছু না। ওকে, আসেন এরপরে। আপনার আজকে আর কোনো কাজ নাই, আজকে এতটুকুই পড়াবো, বেশি পড়াবো না আজকে, এখন অল্প পড়াবো, এখন অল্প অল্প করে পড়াবো। কারণ যা পড়ানোর ভাই এতদিন পড়াইছি, 20টা ক্লাসে আমাদের অর্গানিক গুণগত রসায়নের সব শেষ, বুঝছেন? এখন অল্প অল্প করে যা যা বাকি আছে আপনার বইয়ের, ওইগুলা পড়াবো হালকা হালকা পাতলা। এখন ভালো করে বুঝেন, আজকে কিন্তু লাস্ট ডেট, আমি বারবার বলতেছি আজকে লাস্ট ডেট। আপনি 10,000 টাকার কোর্স 7,200 টাকায় কিনতে পারবেন। ওকে, সো সুন্দর করে আজকের মধ্যে ভর্তি হয়ে যাবেন। অ্যান্ড আপনি এবং আপনার ফ্রেন্ডদেরকে আজকের মধ্যে ভর্তি হয়ে যেতে বলবেন পিসিএমবি কম্বো কোর্সে। কুপন কোড কি? RMH 300। ওকে, RMH 300, এটা দিয়ে আজকের মধ্যে সবাইকে ভর্তি হয়ে যেতে বলবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে এতটুকু থাকবে, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।